স্যার আপনার যে আমার যে ডিএচএস প্লট ছিল 2014 সালে আমি কনস্ট্রাকশন শুরু করেছিলাম, যেদিন শুরু করেছে 2 দিন পর চুরিটা বন্ধ করে দিয়েছে। তারপর মুক্তির পরে এটা আবার প্রসেস করে নির্মাণ শুরু হয়েছে। সেটার মধ্যে আমাকে 4 বার হাসপাতালে বলেছে, ওনার অফিসে বলেছে, আমার টেলিফোন করে বলেছে যে স্যার আমি আপনার বিল্ডিংটা আর্মি থেকে কনস্ট্রাকশন করে দিই, আপনি চুক্তি বাতিল করে দেন। তার মানে আমি বিল্ডিং বিনা পয়সায় কনস্ট্রাক্টেড বিল্ডিং পাবো এবং ওই ডেভেলপারকে যে আমার 50% দিচ্ছে ওটা আমার থেকে যাবে। তাহলে আমার অনেক লাভ না, এটা 9-10 কোটি টাকার লাভ। কোনো জায়গায় শুধু 2 রুম, ছোট রুমের মধ্যে ওয়াল ব্যবহার করে রুমগুলো বড় দেখানোর জন্য কোনো কোনো জায়গায়, বাট সাইডের ওয়ালগুলো সব ইনট্যাক্ট আছে। যেমন আমাকে যে রুমে রাখা ছিল ওটার ভিতরে কোনো ওয়াল ভাঙা হয়নি, উপরে শুধু ভেন্টিলেটর, দেওয়াল ভেঙে ভেন্টিলেটর করা হয়েছে, জানলার গ্রিল খুলে ফেলেছে, আপনার জানলার রং মুছে দিয়েছে, লোহার দরজা খুলে ফেলেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যে আয়নাগর নামক এক বন্দি আস্তানায় অধিকাংশ মানুষ বন্দী ছিলেন, সেখানে মধ্যযুগীয় কায়দায় তাদের উপর নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। সেই আয়নাগর থেকে বেরিয়ে আসা একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যার নাম আব্দুল্লাহ আমান আজমি সাহেব, তাকে নিয়ে বর্তমান সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আয়নাগর প্রদর্শন করতে গিয়েছেন। সেখানে গিয়ে দেখে যে আয়নাগর আগে আয়নাগর নাই, তার মধ্যে পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? আর সেখানে বড় ধরনের একটি চক্রান্ত, এমনকি গোপন একটি তথ্য ইতিমধ্যে তিনি প্রকাশ করেছেন, যেখানে সেনা সদস্যরা, সেনা প্রধান, তারা অনেক টাকার বিনিময়ে, প্রায় 10 কোটি টাকার বিনিময়ে সে আয়নাগর তারা প্রসিদ্ধ, সে আয়নাগর, যে আয়নাগর মানুষ দেখতে গিয়েছিল শত শত হাজার হাজার মানুষ, সেই আয়নাগরকে তারা প্রশস্ত করেছে। আগে সংকীর্ণ ছিল, যে আয়নাগরটিতে তারা ছিল, সেই আয়নাগর যে অবস্থা ছিল সংকীর্ণ একটি জায়গা, সেখানে প্রশস্ত করা হয়েছে। সেই ওয়ালগুলোকে ভেঙে আরো বড় করা হয়েছে, জানালাগুলোকে ভেঙে বড় করা হয়েছে। এমন কিছু দৃশ্য ইতিমধ্যে সে মিডিয়ার সামনে এসে প্রকাশ করেছেন। আর এই দীর্ঘ 6 মাস হয়ে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে। তাহলে এতদিন কেন এই আয়নাগরে ঢুকতে দেওয়া হয়নি কোনো মিডিয়াকে, কোনো মানুষকে? 6 মাস পর কেন ঢুকতে দেওয়া হলো? এই 6 মাসে তারা এই কাজগুলো নতুন করে মেরামত করেছেন। বিস্তারিত তথ্য আব্দুল্লাহ আমান আজমি সাহেবের মুখ থেকে আপনাদের শোনাবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওনার মুখে, এবং আজকে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ওনার সাথে কথা বলবো, আমি লিঙ্কটা ওনাকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কথা বলছি। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি আয়নাঘর ভিজিট করেছেন, আপনি সেখানে 8 বছর ছিলেন, তো কেমন দেখলেন সেটাই শুনতে চাই আগে। মানে 8 বছর ধরে আপনি যেখানে ছিলেন সেই জায়গাটা আপনার খুব পরিচিত, এবং আপনি আবার সেটা পরিদর্শন করতে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তো আগে কেমন ছিল, এখন কেমন দেখলেন আপনি সেই জায়গাটা? এটা আমি একটা বিবৃতি দিয়েছি। আমি ওখানে আপনার যে ভিডিও ক্লিপগুলি দেখেছি ওখানে দেখানো হয়েছে। মূলত তারা আলামত নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি, অনুরোধ করেছি যে এটা তদন্ত করার জন্য। তারা এই আলামত ধ্বংস করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, সেটা বের করে তাদেরকে বিচারের আওতায় আনা হতো। যেগুলো পরিবর্তন তারা করেছে সেগুলো হলো ছোট ছোট রুমগুলোর মধ্যে দেয়াল ছিল ওগুলো ভেঙে দিয়ে রুমগুলি বড় দেখানোর চেষ্টা করা হয়েছে। যে জানালাগুলো কালো রং করা হয়েছিল সে কালো রং দিয়ে তারা পরিষ্কার স্বচ্ছ দেখেছে, বাইরে থেকে আলো স্পষ্ট দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। অনেক জানালা গ্রিল পুরো খুলে ফেলেছে। দরজায় 2 স্তর দরজা ছিল, একটা ছিল তার আপনার যে জেলখানায় কয়েদখানা থাকে যেগুলো গ্রিলের দরজা, একটা ছিল লোহার স্টিলের দরজা, 2টা খুলে কাঠের দরজা লাগিয়েছে। অনেক জায়গায় রং করেছে। ভেন্টিলেটর ছিল না উপরে, তারা দেয়াল ভেঙে ভেন্টিলেটর লাগিয়েছে, যেটা আপনার
নির্যাতন করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, ইন্টারোগেশন করা হতো। পরে এখানে টর্চারের যত আলামত ছিল, রড, লাঠি, বিভিন্ন রকম রশি, অ্যাসবেস্টাস বোর্ড যে সাউন্ড প্রুফ করার চেষ্টা করেছিল, এগুলো সব রিমুভ করা হয়েছে। তো এগুলো করার পরেও তারা লুকাতে পারেনি, কারণ মোটামুটি আমি 8 বছর থাকার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি অনেকের কাছে অনেক তথ্য জোগাড় করতে পেরেছিলাম, এবং আমি গুম কমিশনের যে রিপোর্ট দিয়েছিলাম সেটা একটা পেশাদার ড্রাফটসম্যানকে দিয়ে সুন্দরভাবে আইডিয়া আমি বলেছি কোথায় কি রুম ছিল, এবং সে পেশাদার হিসাবে ওইভাবে ড্রাফট করে দিয়েছে। এবং ওনার সাথে ওনারা আগেই প্রথমেই গিয়েছেন, ওনারা সম্ভবত অক্টোবর মাসে ওনারা একবার ভিজিট করে এসে আমাকে বলেছেন যে আমরা ওর সাথে মিল পেয়েছি। এখনো মেইন বিল্ডিংটা এরকম রয়ে গেছে, মূল ভবনটা তো রয়েই গেছে। এবং আমি মোটামুটি 8 বছরে যেহেতু দৈনিক আমাকে 7 বার টয়লেটে যেতে হতো, আপনার গোসল, অজু, মুখ হাত ধোয়ার জন্য, তো 7 বার যাওয়া 7 বার আসা, 8 বারে আপনার আমার এই 41,000 বারের মতো হয়েছে আমার 2908 দিনে। তাতে করে আপনার আমার কদম মুখস্থ ছিল, কত কদম পরে কলাপসিবল ডোর, কত কদম পরে সুপারভাইজার। আপনি যখন টয়লেটে যেতেন বা বাথরুমে যেতেন, আপনার কি চোখ বাঁধা থাকতো তখন? হাত বাঁধা, চোখ বাঁধা, এবং প্রাথমিক পর্যায়ে মুখোশ পরানো হতো। আমি অনেক অনুরোধ করে মুখোশ পরানোটা বন্ধ করেছি। অধিকাংশ কয়েকদিকে শুনেছি পিছনে হাত বাঁধতো আমাকে, যেহেতু আমার এই 8 বছর থাকাকালীন 5 জন ডিজির মধ্যে সম্ভবত 3 জনই আমার ছাত্র ছিল, তো তারা আমার প্রতি অতটা ক্রূর ছিল না, আমার হাত সামনে বেঁধেছে। তবে কয়েকবার আমাকে হুমকি দিয়েছে পিছনে হাত, অন্যদের মতো আপনাকে পিছনে হাত বাঁধা হবে। তো যতবার রুমের থেকে 1 কদম বাইরে গেলেই উল্টো দিকে আপনার মেডিকেল রুম ছিল, ডাক্তার আসতো, মেডিকেল কম্পাউন্ডার আসতো রক্ত নিতে, ব্লাড প্রেশার মাপতে। প্রতিবারই আমাকে চোখ হাত বাঁধা হতো, প্রথম দিকে মুখোশও পরানো হতো, অনেক বলে মুখোশ পরানো করেছি। তো এই জন্য আমার মোটামুটি কত স্টেপ পরে কতগুলি কি কোন রুম ছিল এগুলো আমার জানা ছিল। আমাকে অনেকবার ইন্টারোগেশন রুমে নিয়েছে, সুপারভাইজার রুমে নিয়েছে, কত পরে এইভাবে আমি একটা স্কেচ করে দিয়েছিলাম। ওই স্কেচের সাথে এখনো হুবহু মিল আছে, কিন্তু ভিতরে অনেক দেয়াল তারা ভেঙে দিয়েছে, ভিতরে দেয়ালে অনেক কিছু লেখা ছিল ওগুলো মুছে দিয়েছে, রুমের টাইলস করেছে, জানালার দেয়াল ভেঙে আপনার ভেন্টিলেটর আছে দেখানো হয়েছে, গ্রিল সরিয়ে ফেলেছে, কাঠের দরজা লাগিয়েছে, কাঠের রং মুছে দিয়ে পরিষ্কার করেছে। আমি দেখিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টাকে যে কাঠের রং মুছে ফেললো, ফ্রেমের ওখানে রংগুলো লেগে আছে, আমি দেখিয়েছি ওনাদেরকে, সরেজমিনে দেখিয়েছি আমি। এগুলো যে মুছে ফেলেছে এটাও তো একটা অন্যায়, যে একটা পুরো আলামতকে ধ্বংস করাই অন্যায়। আপনার যতগুলো আমি বললাম এগুলি সবকিছু করাই অন্যায় হয়েছে, এবং যিনি করেছেন তিনি আমি নিশ্চিত যে ইনি অপরাধীকে আড়াল করতে চেয়েছেন। তো আমি ওখানে উপস্থিত ছিলাম আমাদের তখন এই মুহূর্তে যিনি ডিজি আছেন মেজর জাহাঙ্গীর। আমি মাননীয় প্রধান উপদেষ্টার সামনেই জিজ্ঞাসা করছি, সে আমার অনেক জুনিয়র, যে জাহাঙ্গীর হ্যাভ ইউ ডান ইট? সে আমাকে বলল জি না স্যার, আমি এই অবস্থায় পেয়েছি। জাহাঙ্গীর আগে যে ডিজিএফআই ছিল সেও আমার জুনিয়র, জাহাঙ্গীরেরও হয়তো জুনিয়র হতে পারে, আমি জানি না। আমি তাকে ফোন করলাম, সে 12 তারিখে টেক ওভার করেছে। 5ই আগস্টের পরে 12ই আগস্ট সে আমাকে বলেছে সে দায়িত্ব গ্রহণ করেছে, এবং সে আমাকে বলেছে, এবং আমার যতটুকু মনে হয় হাসপাতাল আমার সাথে গিয়ে দেখাও করেছিল দায়িত্ব গ্রহণের পরে, এবং সে তখন আমাকে বলেছে, এখনো বলেছে, গত পরশু দিন রাতে আমার সাথে কথা হয়েছে যে স্যার আমি যে অবস্থায় পেয়েছি আমি সেই অবস্থায় এটাকে প্রিজার্ভ করে রেখেছি, এবং আমার পরবর্তী ব্যক্তিকে সেই অবস্থায় হ্যান্ড ওভার করে এসেছি। তাহলে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এটা আমি ট্রাইব্যুনালকে, গুম কমিশনকে বলেছি তদন্ত করে বের করতে, যে এটা যেন দায়িত্বশীল, কে কার নির্দেশে কারা এগুলো করেছে, তাদেরকে বিচার আওতায় আনতে। এবং যদি জেনারেল জাহাঙ্গীর এবং জেনারেল ফয়েজ আমাকে, তখন মেজর জেনারেল ছিলেন, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, যদি ওনারা আমাকে সত্য বলে থাকেন, তাহলে সর্বশেষ ডিজি যিনি ছিলেন ডিজি মেজর আব্দুল হামিদ, উনি তাহলে এটা করে থাকবেন। কারণ আমাকে 5 তারিখে সরানো পর্যন্ত, আমাকে 5 তারিখে রাতে ওই রুম থেকে বের করে নিয়ে গেছে, ছেড়েছে 7 তারিখ রাত 11:50। তো এই 5 তারিখ পর্যন্ত ওই রুমটা আমি ওই অবস্থায়, যে অবস্থা ছিল অবস্থায় নেই, আশেপাশে যা ছিল সব চেঞ্জ করে ফেলেছে। তো এই জন্য যদি মেজর জেনারেল জাহাঙ্গীর এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ আমাকে সঠিক বলে থাকে, তাহলে মেজর জেনারেল হামিদ এই 1 সপ্তাহের মধ্যে 5 থেকে 12 তারিখের মধ্যে করেছে। আর যদি উনি না করে থাকেন, তাহলে পরবর্তী যারা এসছে তারা সত্য কথা বলেননি, কি বলেননি, এগুলি তদন্ত সাপেক্ষ। আমি তদন্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি, আবার বিবৃতি আমি স্টেট অনুরোধ করবো, এবং আমাকে গুম কমিশন এবং ট্রাইব্যুনাল থেকে আশ্বস্ত করা হয়েছে অবশ্যই তদন্ত করা হবে। কারণ যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় বা অন্যায় অপরাধীর সেই যে
ঢাকা দেওয়ার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেও দোষী। কম হতে পারে দোষের মাত্রা, কিন্তু সেও কম দোষী। এখন এই আলামত ধ্বংস করে দিয়ে আপনি বলছেন যে আপনি যেটা দেখেছেন আপনি বলেছেন, তো সেই অনুযায়ী করা হবে। কিন্তু আপনি যে 8 বছর সেখানে কাটিয়েছেন, সেই 8 বছরের জীবন আপনার নিশ্চয়ই খুব একই রকম গিয়েছে কিনা? আমরা বিভিন্ন সাক্ষাৎকারে আপনার শুনেছি যে 8 বছর মানে আপনি একটু ভালো অবস্থায় ছিলেন, অন্যান্য গুম হওয়া নির্যাতিত যারা ব্যক্তি ছিলেন তাদের থেকে একটু ভালো অবস্থায় ছিলেন। কিন্তু আপনার কি সেখানে যারা বন্দী ছিলেন তাদের কারোর সাথে কি আপনার কোনো কথা হয়েছিল কিনা? মুক্তির আগে আমি কে আছে না আছে, কোথায় আছে, কে কোন রুম আছে, এগুলি জানার সুযোগ ছিল না। দেখা হওয়া বা কথা হতো দূরের কথা। আর আপনি দেখুন, আপনাকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ হোটেলে 6 স্টার 7 স্টার হোটেলে বলেন আপনাকে একটা রুমে রেখে দেওয়া হয় উইথ অল ফেসিলিটিস, আপনাকে যদি পৃথিবীর আলো বাতাস দেখতে না হয়, আকাশ চাঁদ সূর্য মেঘ বৃষ্টি দেখতে না হয়, মাটি দেখতে না হয়, সমস্ত পৃথিবীকে বিচ্ছিন্ন করে রাখা হয়, আপনার মা স্ত্রী সন্তান ভাই বোন কে কোথায় আছে না আছে কোনো কিছু জানতে, দুনিয়াতে কি হচ্ছে না ঘটছে কোনো কিছু জানতে না দেওয়া হয়, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক যে আপনি 7 স্টার হোটেলে রাখলো না মাটিতে রাখলো? ডাজ ইট মেক এনি ডিফারেন্স? এই মানসিক নির্যাতনের কোনো মানে সীমা আছে? অনেকে এগুলি বলার চেষ্টা করছে, হ্যাঁ। আমি কোরআনের আপনার সূরা বাকারা 2 নম্বর 42 নম্বর আয়াতে আছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। আমাকে কেউ বলেছে আমি যেন আমার ভালো কি করেছে এটা না বলতে। আমি কোনোদিন, আমি আল্লাহকে ভয় পাই সবসময়। আমি দুনিয়ার কারো স্বার্থে আমি আল্লাহর ভয় থেকে দূরে যাব না। সেনাবাহিনীর চাকরিতে কোনোদিন করিনি, আর আমি কখনই করি না। তো আমি বলেছি না, যেটা সত্য সেটাই বলবো। আমি এটাও সমালোচিত হয়েছে, আমি শুনেছি কেউ বলেছে আমাকে লিভিং স্ট্যান্ডার্ড, আমি বলেছি অন্যদের জন্য ভালো ছিল, আমার রুম বড় ছিল। 2006 বছর পরে তারা আমার রুমের মেঝেটা খুব ভাঙাচোরা ছিল, নর্মাল প্লাস্টারিং ছিল, খুব ভাঙাচোরা ছিল, ওটা তারা প্লাস্টারিং করে দিয়েছে। আমার খাবার স্ট্যান্ডার্ড অন্যদের জন্য ভালো ছিল। এগুলো তো আমি মানে হঠাৎ 6 বছর পরে আপনার রুমটা কেন ভালো করে দিল হঠাৎ করে? আমি জানি না এটা কেন করে দিল, এটা তো আমি তাদেরকে জিজ্ঞাসা করিনি, জানতে পারি না। তারাই বলেছে যে আপনি এখানে লিভিং স্ট্যান্ডার্ড, আপনার অসুখ বিসুখ হচ্ছে, আপনার বিভিন্ন সময় কাশি হচ্ছে, রুমটা আনহাইজিনিক। ডাক্তার আমাকে বলল তো আপনার এটাকে আমরা একটু আপগ্রেড করার জন্য আপনাকে কয়েকদিন শিফট করবো। তো এটা একটা হতে পারে যে কর্নেল হাসিন যখন বের হয়ে এসে বলেছে যে, আমি তো আগে জানতাম না, মুক্তির পরে জানতে পেরেছি, এবং আমি জন্য হাসিনকে ধন্যবাদ দিয়েছি। এবং আমি আগেও কর্নেল হাসিনের বহুবার বলেছি, আপনি আমার সাক্ষাৎগুলো ইউটিউবে দেখেন। আমার মূল্যায়নে কর্নেল হাসিন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সাহসী অফিসার। ওনার কৃতিত্ব পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে এবং র্যাবে ওনার যে কৃতিত্ব, বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় কোনো অফিসার নাই ওনার কাছাকাছি। উনি সবচেয়ে বেশি সাহসিকতাপূর্ণ কাজের জন্য পুরস্কার পেয়েছেন, খেতাব পেয়েছেন, 2বার বীর প্রতীক পেয়েছেন, 2বার সেনাপ্রধানের আপনার প্রশংসাপত্র পেয়েছেন, পুলিশ মেডেল পেয়েছেন। ওনার অর্জন অনেক অনেক বেশি। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই, উনি বেরিয়ে এসে, আমি আগেও বলেছি, উনি যে সাহস করে কথাটা বলেছেন, আমি ওনার জায়গায় থাকলে ওই সাহসটা করতাম না। কারণ ওনার রিস্ক ছিল, ওনাকে ধরে নিয়ে আবার ওনাকে গুম করে মেরে ফেলবে, এই রিস্কটা অবশ্যই ছিল। এবং আমাকেও মেরে ফেলতে পারতো, সেটা ভিন্ন কথা। কিন্তু ওনার পক্ষ থেকে বলছি, আমি ওনার জায়গায় থাকলে সত্যি কথা বলছি, আমার এত সাহস হতো না এই ঝুঁকি নিয়ে জনসভা প্রকাশ করা। আমি বেরিয়ে এসে জানতে পারছি এগুলো। তো আমার ধারণা যে উনি বলার কারণে যখন এটা জানাজানি হয়ে গেছে, তখন যেন তারা আমাকে লিভিং স্ট্যান্ডার্ড বেটার করেছে, যেন আমি তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ কম থাকে। ক্ষোভটা কমানোর জন্য হতে পারে, এটা একটা আমার ধারণা, আমি বলতে পারবো না সঠিক। 6 বছর আগে আপনি কেমন, মানে 6 বছর আপনি কিভাবে ছিলেন? 2 বছর আগে ভাঙাচোরা মেঝে, মানে প্লাস্টারিং করা মেঝে ভাঙাচোরা, একটা চৌকি ছিল আপনার। চৌকি দিয়েছে আমাকে 7 বছর, চৌকি চেঞ্জ করেছে 7 বছর পরে, আরো 1 বছর পরে চৌকি চেঞ্জ করেছে। মানে লাস্ট 1 ইয়ার আমাকে একটা বেটার খাট দিয়েছে। এই লাস্ট 7 বছর পর্যন্ত একটা চৌকি 3 ফিট বাই 6 ফিট, বালিশ মাথার সামনে পড়ে যাচ্ছে, আর তোষক ছিল 3.5 ফিট, বিছানার চাদর ছিল 3.25 ফিট, মশারি ছিল 3.5 ফিট। আমি সব মেপে মেপে দেখেছি। তো এবং তোষকে আমার মানে দাদার বাড়ি নানার বাড়ি 14 গোষ্ঠী মিলে এত মশা, আপনার ছাদ পোকার কামড় খায়নি যত ছাদ পোকার আমি খেয়েছি ওখানে। আমার বিছানা রক্তাক্ত হয়ে থাকবে ছাদ পোকায়। আমি অনেকবার যে অনুরোধ করেছি। তারপরে 7 বছর পরে এসে আমার খাটটা চেঞ্জ করেছে, আমাকে
বেটার তোষক দিয়েছে, বেটার জাজিম দিয়েছে। 7 বছর পর্যন্ত আমাকে ওই খাটের মধ্যে থাকতে হয়েছে। এদিক ফিরলে ওদিক ফেরা যায় না, ওদিক ফিরলে এদিকে ফেরা যায় না। একদিক থেকে আরেকদিকে ফিরে গেলাম, পড়েও গিয়েছি। একদিকে আপনি যদি স্বাভাবিক অবস্থায় বাসায় আমি যেভাবে বিছানায় শুই, একদিক থেকে আরেক দিকে যখন ফিরি আমি স্বাভাবিকভাবে ফিরি, কিন্তু ওখানে আমাকে বডি আস্তে আস্তে লিফট করে করে সরাতে হচ্ছে, কারণ একটু বেকালের শরীরে পড়ে গিয়েছে। আমার হাত অনেক প্রচন্ড ব্যথা, অনেকদিন ভুগেছি আমি। তো এই 3 ফিট একটা জায়গার মধ্যে 6 ফিট খাট চওড়া, যেখানে আমি 5 ফিট 8 ইঞ্চি লম্বা। আমি বালিশের মধ্যে মাথা দিয়ে আমার বালিশ ইয়ে থেকে বেরিয়ে যাচ্ছে, খাট থেকে বেরিয়ে যাচ্ছে, আর যদি খাটের মধ্যে বালিশ রাখতে আমার পা বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমাকে থাকতে হয়েছে। আমার লাইট ছিল যথেষ্ট, কিন্তু রুম অন্ধকার করে ঘুমানোর সুযোগ নাই। বড় লাইট রুমে 24 ঘন্টা চলতো, আর রুমে এত গরম ছিল যে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রত্যেকটি এমপি, মন্ত্রী, এমনকি পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, র্যাব কর্মকর্তাদের বাড়ি যেন এক আয়নাঘর ছিল, যেখানে গোপন আস্তানা ছিল। অধিকাংশ মানুষকে আইনের আওতাধীন ছাড়াই তারা তাদের মন গড়া নির্যাতন করতেন সেই সমস্ত আয়নাঘরে বন্দি করে রেখে। যেমন পূর্বের ভিডিওতে এক কর্মকর্তা সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরেছি। প্রিয় দর্শক, তারা প্রত্যেকটি জায়গায় জায়গায় আয়নাঘর তৈরি করেছে, যেখানে দেশের অধিকাংশ মানুষকে, অর্থাৎ কারাগারে থাকা অধিকাংশ মানুষকে সেই আয়নাঘরে তারা নির্যাতন করেছে। তার মধ্যে অন্যতম হলো তৌহিদি জনতা, অর্থাৎ উলামায়ে কেরাম। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো আব্দুল্লাহ আমান আজমি সাহেবের মুখ থেকে আপনারা শুনেছেন সেই আয়নাঘরের দৃশ্য। প্রিয় দর্শক, সেই আয়নাঘর সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।